আহ, যদি হায়ার এডুকেশনের কথা বলি, আমার মনে হয় আমাদের দেশ থেকে কয়েক স্ট্রিমের বা কয়েক ধরনের মানুষ আমার মনে হয় তারা উচ্চশিক্ষার জন্য যায়। তো এক স্ট্রিম আছে যারা নর্থ আমেরিকাতে যেতে পছন্দ করে, আর একটা স্ট্রিম দেখবেন যে যারা ইউরোপের দিকে যেতে পছন্দ করে, আর একটা হচ্ছে যারা এশিয়ান কান্ট্রি গুলোতে, যেমন মালয়েশিয়াতে বলেন, চায়নাতে বলেন। এটার অনেকগুলো কারণ আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যারা অনেকে যে রিকোয়ারমেন্টস গুলো অনেক সময়, আহ, কোথায় যাব হায়ার স্টাডি করতে, সেটার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলোর দিকে তাকিয়ে অনেকে ডিসিশন গুলো নেয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যারা হয়তো জিআরই, জিম্যাট বা অন্য অন্য স্যাট, যে এসএটি বা যেইগুলো প্রয়োজন হয় নর্থ আমেরিকাতে, তো অনেকে এগুলো করতে ইচ্ছুক না বা সময় হয়তো পারমিট করে না। বা অনেক অনেক সময় যদি কেউ সেলফ ফাইন্যান্সিং এ পড়তে চায়, তো সেক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আমার যতটুকু আমার 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 ধারণা বা বিশ্বাস। তো সেই ক্ষেত্রে অনেকেই ওই নর্থ আমেরিকা যেতে পারে না। আমার মনে হয় সেম গোজ ফর ইউরোপ। তো সেই জায়গা থেকে যারা একটা ফ্লো, বেশ ভালো একটা ফ্লো আসে মালয়েশিয়াতে যারা পড়াশোনা করতে। কিন্তু এখানে একটু আপনাকে একটু ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা পড়তে আসে, একেবারে পড়ার জন্য আসে, সেই সংখ্যাটা যে খুব বেশি তা না। তবে রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে সেই সংখ্যাটা খুব বেড়েছে। একটা সময় ছিল আসলে ঠিক অনেক ইউনিভার্সিটি কলেজ ছিল বা খুবই কলেজ, অনেকগুলো কলেজ ছিল, তো সেখানে অনেকে আসতো ঠিক পড়াশোনার জন্য না, হ্যাঁ কাজ করতো, বা অনেক সময় তো কাজের ভিসাগুলো বন্ধ ছিল বলে তারা এই সমস্ত কলেজগুলোতে ভর্তি হয়ে জাস্ট আসতো স্টুডেন্ট ভিসায়, কিন্তু আসলে পড়াশোনার ঠিক ওইরকম তাদের উদ্দেশ্য ছিল না বা থাকতো না। কিন্তু এখন যে স্ট্রিমটা আমি দেখছি, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বিশাল একটা অংশ বা একটা হিউজ একটা ফ্লো আমরা মালয়েশিয়াতে দেখতে পাচ্ছি। তার কয়েকটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে এখানে আপনার জিআরই বা জিম্যাট এরকম কিছু লাগে না ভর্তির জন্য, বা এসএটি এগুলো লাগে না। আর বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটি কলেজে আপনার আইএলটিএস ও ইভেন লাগে না। মানে এখানে এসে ইংলিশ কিছু কোর্স করে একটা সময় এসে হয়তো এটাকে আপনার ওই বেসিক ফাউন্ডেশন কোর্স বলে, তো ফাউন্ডেশন কোর্স করার পরে তারা হয়তো তাদের প্রোগ্রামে ঢুকে যেতে পারে, সেটা বিবিএ হোক বা আহ, অথবা তারা মাস্টার্স বা পিএইচডি করার জন্য এরকম। তো এখানে হয় কি, একটু খুব দ্রুত চলে আসা যায়, মানে আমি যেটা আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত চলে আসা যায়, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে অনেকে সেলফ ফাইন্যান্সিং এ পড়তে পারে। আপনি যদি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন, আমি বলবো এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেমন আমি কয়েকটা বিশ্ববিদ্যালয় উদাহরণ দিই। যেমন ইউনিভার্সিটি মালয়াতে যদি আপনি বিবিএ করতে চান, তো এখানে টিউশন ফি হচ্ছে 65,000 রিঙ্গিতের মতো, যেটা হয়তো আপনার 12 লাখ টাকার মতো বাংলাদেশের টাকা, 10-12 লাখ টাকার মতো, 12 লাখ টাকার মতো টিউশন ফি। আর ইঞ্জিনিয়ারিং হয়তো আরেকটু বেশি, হয়তো 15-20 লাখ টাকার মতো। তো এটা, আর আপনার লিভিং কস্টটা খুবই কম। লিভিং কস্টটা আপনার অলমোস্ট আপনার ঢাকার সাথে মেলানো যাবে, মানে একই রকম। আপনি একটা ছেলে 500 রিঙ্গিতে যদি কেউ নর্মাল ভাবে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে থাকে, তার ঘর ভাড়া হয়তো 100 থেকে 200 রিঙ্গিত বা 300 রিঙ্গিত বা 400 রিঙ্গিত এরকম একটা রেঞ্জের শেয়ার করে থাকতে পারে। আর খাওয়া দাওয়া হয়তো আরো 200-300 রিঙ্গিত যদি তারা নিজেরা রান্না করে খায়। তো আপনি দেখেন 10-12 হাজার টাকা মাসে একটা ছেলে, বা 15 হাজার টাকা একটা ছেলে বেশ ভালোভাবে চলতে পারে, বা একজন স্টুডেন্ট চলতে পারে। অনেকে ফ্যামিলি নিয়ে 20,000 টাকা দিয়েও চলে। আমি কিছু ফ্যামিলিকে চিনি যারা হাজবেন্ড ওয়াইফ পিএইচডি করছে, তারা ওইরকম 15-20 হাজার টাকা দিয়েও চলছে। তো আমার মনে হয় এই যে কস্টের কথাটা চিন্তা করে, সেলফ ফাইন্যান্সিং এর কথা চিন্তা করে, এবং খুব কাছাকাছি, মালয়েশিয়া থেকে বাংলাদেশটা খুব কাছাকাছি, অনেকে খুব দ্রুত অনেক দূরের দেশে যেতে চায় না হয়তো ফ্যামিলির কারণে। অনেকে হয়তো এক ফ্যামিলিতে মাত্র হয়তো সে একাই, বাবা মার একা সন্তান, তো বাবা মা চায় যে এমন একটা জায়গাতে আমার সন্তানটা যাক যেখান থেকে তারাও আসতে পারবে এবং আসাটাও বেশ সহজ। তো সেটাও আর একটা কারণ হতে পারে। আর হচ্ছে আপনার অ্যাডমিশন প্রসিডিউরটা বেশ ইজি, আপনি অ্যাডমিশন পাওয়াটা কঠিন না। হ্যাঁ, বিশেষ করে যদি কেউ ফান্ডিং না চায়, তার জন্য তো একেবারেই সহজ আমি বলবো। আর অনেকেই তুলনা করে যদি বাংলাদেশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে সেখানে হয়তো 5-7 লাখ টাকা খরচ হচ্ছে, বা ভালো ইউনিভার্সিটি নর্থ সাউথ বলেন, ব্র্যাকে বলেন, হয়তো আরো বেশি খরচ হচ্ছে। সেই একই টাকা দিয়ে হয়তো মালয়েশিয়াতে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে পারছেন। আর রিসেন্টলি যে কারণটা আমি দেখছি সেটা হচ্ছে মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আপনার কিউএস বা টাইমসে তারা র‍্যাঙ্কিং এ বেশ ভালো করছে। সেটাও হয়তো একটা কারণ হতে পারে। আর মানুষের ভিতরে বোধহয় একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা বলতে কি, আমাদের একটা বেশ ধ্যান ধারণা ছিল আজ থেকে 10 বছর আগে বলতে পারেন, যে ইউরোপ আমেরিকাতে থেকে পড়ে আসলে আহ, তো সেটা খুব ভালো একটা ডিগ্রি, এরকম একটা মানে একটা একটা আইডিয়া ছিল। এখন যেমন ইউএসএ তে আপনার মানে 3,000-এর মতো বিশ্ববিদ্যালয়,
কানাডাতেও হিউজ। তো এখন 3000 বিশ্ববিদ্যালয় সবই যে খুবই হাই কোয়ালিটির মানে এমনও না হতে পারে, অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আছে। তো সেই যে এখন মানুষ, আমি দেখলাম যে এই যে র্যাঙ্কিং বিষয়টা সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন অনলাইনের নিউজের মাধ্যমে হলেও বা গ্লোবালাইজেশনের ইফেক্টে বলতে পারেন, র্যাঙ্কিং বিষয়টা মানুষের কাছে মোটামুটি একটু পরিচিত জিনিস হয়ে গেছে, বা মানুষ একটু দেখতে পারে যে আসলে এই বিষয়টা কেমন। তো সেক্ষেত্রে ওই র্যাঙ্কিংটা যখন চেক করে তখন দেখা যায় একই র্যাঙ্কের একটা বিশ্ববিদ্যালয় আমি যদি মালয়েশিয়াতে পড়তে পারি কম খরচে বা সেলফ ফাইন্যান্সিং এ, তাহলে খারাপ কি? এবার আমি একটা ছোট একটা উদাহরণ দিই, যেমন সিঙ্গাপুরের কথা বল, সিঙ্গাপুরে NUS বা NTU তার হচ্ছে একটা 11 আর একটা হচ্ছে 15 বা 13 এরকম র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তবে সেক্ষেত্রে হয়তো যারা এই একাডেমিক লাইনে যেতে চায় বা মাস্টার্স PhD করে হয়তো পরবর্তীতে পড়াতে চায় বিশ্ববিদ্যালয়গুলোতে, আমার মনে হয় তাদের কাছে এই র্যাঙ্কিং গুলো ইম্পর্টেন্ট। বা তারা যেখানে চাকরি করতে চাইবে বা যারা এমপ্লয়ার, যদি এমপ্লয় ইউনিভার্সিটি হয়, তারা আমার বিশ্বাস তারা এই জিনিসগুলো দেখবে যে তুমি আমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসছো, নট কোন কান্ট্রি থেকে। হ্যাঁ, আমার মনে হয় এই ট্রেন্ডটা শুরু হচ্ছে, যদিও 100% হয়নি আমার দেশে এখনো ওই, বা আমার শুধু আমার দেশে নাই, সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতে হয়তো এখনো আছে যে তুমি কোথা থেকে পড়েছো, কোন দেশ থেকে। বাট আমার মনে হয় একটা সময় কিছুটা হলেও আমরা ওই ট্রেন্ডে চলে যাচ্ছি যে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছো, ওই ইউনিভার্সিটিটা কেমন র্যাঙ্কিং এ। তো আমরা সব সার্বিক জিনিসগুলো মিলিয়ে একটা হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, ভর্তি হওয়াটা বেশ একটু ইজি প্রসেস, জিম্যাট জিআরই এগুলো লাগে না, আর র্যাঙ্কিং এও তারা ভালো করছে, আর অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, ফ্যামিলি থেকে খুব কাছাকাছি, ফ্যামিলিরা অনেক আসতে পারে। আর আরেকটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অনেক বাংলাদেশি এখন মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম, অনেক ফ্যামিলি সেকেন্ড হোম আছে। তো এরা করে কি, শুধুমাত্র যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যে এই কারণে আসে তাও নয়, এরা ইভেন তাদের বাচ্চাদেরকে স্কুলেও ভর্তি করাচ্ছে এখানে, অনেকেই সেকেন্ড হোম করেছে এখানে। তো আসলে এই সেকেন্ড হোম করা যাচ্ছে বা তারা থাকতে পারছে, এবং এই কস্টটা খুব রিজনেবল, অ্যাফোর্ডেবল। তো আমার মনে হয় এই কারণগুলোতেই হয়তো আসছে। এবং আপনি যদি বলেন যে ইউনিভার্সিটির অপরচুনিটিস গুলো, যেমন এখানে 20টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এখন 20টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেখানে 5টা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি, যেগুলো র্যাঙ্কিং ও বেশ ভালো করছে, 5টা রিসার্চ ইউনিভার্সিটি আছে। এছাড়াও কম্প্রিহেন্সিভ বিশ্ববিদ্যালয় আছে 11টা, যেখানে সবকিছু মিলায়ে ওটা টিচিং এবং রিসার্চ দুটা মিলায়ে হয়। হ্যাঁ, কম্প্রিহেন্সিভ একটা ইউনিভার্সিটি। আর 4টা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেমন আমাদের ওই যে রুয়েট টুয়েট বুয়েট যেরকম আছে, ওইরকম কিছু টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেখানে অনেক টেকনিক্যাল কোর্স গুলো করানো হয়। এটা। আর যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখেন, সেটা হচ্ছে আপনার 47টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, মানে ফুললি, যারা ফুল ফ্লেজ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আর এছাড়াও আরো 34টা আছে ইউনিভার্সিটি কলেজ। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় যেহেতু অনেক ইনস্টিটিউশন এখানে, এবং তারা সবাই বেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ওয়েলকাম করছে, বা তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলোকে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। অন্যতম একটা রিজন হতে পারে র্যাঙ্কিং এ যাওয়ার, কারণ আপনারা জানেন যে মালয়েশিয়ায় যেহেতু র্যাঙ্কিং এর ব্যাপারে বেশ কনসার্ন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইভেন প্রাইভেটরা বিশ্ববিদ্যালয়গুলো বেশ র্যাঙ্কিং এর ব্যাপারে কনসার্ন। এখন র্যাঙ্কিং এর একটা এলিমেন্ট হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টাফ বা স্টুডেন্ট কেমন আছে, তো সেটাও তাদেরকে মোটিভেট করে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আমরা একটু অ্যাকোমোডেট করি, বা তাদেরকে নিয়ে আসা যায় কিনা, কিভাবে নিয়ে আসা যায়। আর মানি তো অবশ্যই একটা ফ্যাক্টর, বিশেষ করে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, তাদের তো রেভিনিউ জেনারেট করতে হয়। তো তারা সেক্ষেত্রে যদি প্রচুর স্টুডেন্ট পায়, তো সেটা তাদের জন্য ভালো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে মালয়েশিয়াতে অনেক ফরেন ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে। আপাতত 11টা বিশ্ববিদ্যালয় বলতে হয়, নটিংহাম বলেন, মোনাশ বলেন, তারপরে কার্টিন বলেন, এরকম অনেক, মানে এরকম অনেক বিশ্ববিদ্যালয়, আমি রিডিং আছে, রিডিং আছে, তারপর হ্যারিয়েট ওয়ার্ড আছে। তো অনেকগুলো বিশ্ববিদ্যালয়, তারা যারা হয়তো খুব ভালো র্যাঙ্কিং এ, অস্ট্রেলিয়াতে মোনাশ তো টপ ক্লাস ইউনিভার্সিটি, নটিংহাম ইউকেতে ভালো করছে। তো এরকম অনেক ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি গুলো তারা এখানে ক্যাম্পাস করেছে। হ্যাঁ, এবং তারা কিন্তু ওই মানে মাদার কান্ট্রির বা ওই আদলেই তারা চালায়। হ্যাঁ, যেমন নটিংহাম, তারা কিন্তু ওই সিলেবাসে চালায়, ইউকে এর যে স্টাইলে চলে ওইভাবেই তারা চালায়। ইভেন ইউনিভার্সিটি, ওই যে আপনার চায়না থেকে একটা ইউনিভার্সিটি আছে, যে জিয়াংমাই ইউনিভার্সিটি, তো ওই ইউনিভার্সিটিটা কিন্তু র্যাঙ্কিং এ খুবই ভালো। তো ওরা এখানে নতুন ক্যাম্পাস খুলেছে। হ্যাঁ, এটা জিয়ামেন ইউনিভার্সিটি। তো ওরা বেশ কিছু সুযোগ সুবিধাও দিচ্ছে, বা নতুন স্টুডেন্টদের জন্য বেশ ফ্যাসিলিটিও আছে, বা ল্যাব আছে। তো আমার মনে হয় এই সার্বিক অবস্থাটা মিলিয়ে, যেহেতু একটা পড়াশোনার এনভায়রনমেন্ট আছে, এবং বিষয়টা একটু বলবো কস্টের দিকে তাকিয়ে অনেকে হয়তো আসতে চায়। এই কারণে আমার মনে হয় এই কিছু কারণে হয়তো বেশ ফ্লোটা বেড়েছে ইদানিং কালে, বিশেষ করে আপনি যেখানে
আমি বলবো যে 15 অনওয়ার্ড আপনার এই জিনিসগুলো ফ্লোটা আরো বেশি বেড়েছে। মানে রিয়েল স্টুডেন্ট যারা পড়তে আসে তাদের ফ্লোটা বেড়েছে, আর যারা কাজ করতে আসতো কলেজে ছাত্র হিসেবে তাদের ফ্লোটা কমেছে। কারণ এখানে সরকার কিছুটা হলে বুঝেছে বা তারা একটু স্ট্রং ভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করছে। তো এই ক্ষেত্রে তাদের ওই অনেকে যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আসতো এখানে এবং বা সেই জন্য ভর্তি হয়ে তারা ফুল টাইম কাজ করতো। তো এইগুলো কিছুটা বন্ধ হয়েছে বা বন্ধ হচ্ছে বা আরো হবে। সরকার এগুলোর একটা পদক্ষেপ নিচ্ছে যাতে করে তারা আপনার একটা কোয়ালিটি এডুকেশনের দিকে যায়। হ্যাঁ, তো আমার এই কারণগুলোতে মেইনলি হয়তো আমাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে। হ্যাঁ, আর কিছু স্কলারশিপ ছিল। আরেকটা বিষয় হচ্ছে একটু যদি দেখা যায় লাস্ট কয়েক বছরে একটা স্কলারশিপ ছিল, সেটা হচ্ছে খাজানা স্কলারশিপ। এক্স্যাক্টলি, এই খাজানা স্কলারশিপটা হলো কি ওই আন্ডারগ্রাজুয়েট যারা করতে আসে তাদেরকেও দেওয়া হতো, মাস্টার্স এবং পিএইচডি দের জন্য দেওয়া হতো। কিন্তু আনফরচুনেটলি লাস্ট ইয়ার থেকে আমরা এটা দেখছি না, এই ফ্লোটা দেখতেছি না, বা অনেকেই বলছে এটা বন্ধ হয়ে গেছে। আসলে ইনফরমেশনটা একেবারে ক্লিয়ার না। তো হয়তো কোনো কারণে ফ্রিজ করা আছে, এমন হতে পারে। খাজানা হচ্ছে মানুষের একটা জিএলসি, গভর্নমেন্ট লিঙ্ক কোম্পানি। হ্যাঁ, তো এরা মেইনলি প্রোভাইড করে। তো যেহেতু মানুষের ইকোনমি খুব ভালো করছে না বা তারা একটু রিসেশনে আছে এরকম একটা বলা যেতে পারে, তো সেই কারণে হয়তো হতে পারে যে কিছুদিনের জন্য তারা হয়তো এই বিষয়টাকে মানে হল্ড করে রাখছে বা ফ্রিজ করে রাখছে, হয়তো তারা আরো ওপেন করতে পারে। তো ওই একটা স্কলারশিপ ছিল যেখানে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমরা দেখেছি, বা অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনেক শিক্ষকরা এখানে পিএইচডি করতে আসেন খাজানা স্কলারশিপে, কারণ বেশ ওই আপনার অ্যালাউন্সটা বেশ হ্যান্ডসাম ছিল, 3000 অ্যাবভ ছিল, বা ওইরকম অত 2008 এরকম ছিল, নট ব্যাড। এটা ছাড়াও আরেকটা ছিল হচ্ছে যেমন ইউনিভার্সিটি ওয়াইজ কিছু ছিল, যেমন ইউনিভার্সিটি মালায়ের স্কলারশিপ হলো ব্রাইট স্পার্ক নামে একটা স্কলারশিপ ছিল। ওটা 3500 রিঙ্গিত দিত, মানে বাংলাদেশ টাকা প্রায় 70,000 টাকা প্রতি মাসে শুধু পকেট মানি দেওয়া হতো। তো এইগুলো ছিল। এটা কিন্তু আপাতত ফ্রিজ আছে, ওটা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় ওই যে অর্থনৈতিক কারণটা একটা ব্যাপার হতে পারে। এছাড়াও আরেকটা স্কলারশিপ ছিল এমআইএস, মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য স্কলারশিপ। ওই এমআইএস স্কলারশিপটা আসলে ওপেন ছিল সবার জন্য, কিন্তু আনফরচুনেটলি আমি জানি না কেন 2020 তে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা শুধুমাত্র আসিয়ান যে কান্ট্রি গুলো আছে, আসিয়ান যারা, এদের জন্য, এবং মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি যেমন মরক্কো, প্যালেস্টাইন এবং কিছু স্পেসিফিক কান্ট্রি, ওদের জন্য শুধুমাত্র ওপেন করা হয়েছে। হয়তো আমি এখানে আবারও বলবো, হয়তো অর্থনৈতিক যে বা ইকোনমিক যে ডাউনটার্ন মালয়েশিয়াতে চলছে, বোধহয় সেই কারণে এরা হয়তো অ্যাফোর্ড করতে পারছে না। বাট আমার বিশ্বাস তাদেরকে অবশ্যই স্কলারশিপ দিতে হবে ফরেন স্টুডেন্টকে, ভালো স্টুডেন্টকে আনতে হলে। কারণ বাংলাদেশ থেকে যারা আসে বা আমাদের বুয়েটের অনেক ভাইরা আমাদের ইউনিভার্সিটি মালায়াতে বলেন বা আইআইইউএম বলেন বা ইউপিএম, ইউকেএম, ইউটিএম, ইউএসএম, সব রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে বেশ অনেক সংখ্যক এই সমস্ত ভাইরা আসেন, এবং তারা কিন্তু এই ফান্ডিং গুলো পেতেন বা আসতেন এক সময়। তো আমার মনে হয় এটাও একটা কারণ ছিল যে একটা ফ্লো ছিল। বাট হঠাৎ করে মানে ঠিক 2019 এর শেষের দিকে থেকে এই স্কলারশিপ গুলো আমরা দেখছি না, কাউকে আসতে দেখছি না। তো মনে হচ্ছে এটা ফ্রিজ করা হয়েছে এটা। আর আরেকটা যেটা একটু ফ্লো কম হয়েছে, আরেকটা রিজন হচ্ছে টিউশন ফি গুলো বাড়ানো হয়েছে। যেমন আমি যখন অনার্স করেছি, আমি যখন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে অনার্স করেছি, আমার মনে আছে সেটা হচ্ছে 45,000 বা ওইরকম একটা রিঙ্গিতের একটা ইয়ে ছিল, 45,000 রিঙ্গিত, যেটা হয়তো 8 লাখ টাকার মতো ছিল, 8-8.5 লাখ টাকা শুধু টিউশন ফি। খাওয়া দাওয়া খরচও ছিল কম ছিল, হোস্টেল ফিও কম ছিল। তো সেটা এখন আপনি যদি দেখেন হয়তো 70-80 পর্যন্ত হয়ে গেছে টিউশন ফি, ওইটাই 78,000 হয়ে গেছে। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা 60,000 ছিল সেটা এখন 124,000। তো বোধহয় হয়তো ডিমান্ড সাপ্লাইয়ের যে ব্যাপারটা, আমার মনে হয় ওখানে থেকে হয়তো প্রাইসটা বাড়ছে বা কস্টটা বাড়ছে। আমার কাছে মনে হয় যেহেতু তারা একটা দেখছে যে একটা ডিমান্ড রয়েছে বাংলাদেশ থেকে বা এই বিভিন্ন কন্টিনেন্ট, এই মানে আমাদের এশিয়ার বিভিন্ন দেশগুলো থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, এখানে মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বেশ কিছু কান্ট্রি আছে। তো এই সমস্ত জায়গায় দেখেন ওইরকম বিশেষ করে র্যাঙ্কিং এর কথা চিন্তা করে অনেকেই চিন্তা করছে যে মালয়েশিয়াতেই করে আসি। তো যার কারণে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তার মানে ডিমান্ড ক্রিয়েটের কারণেই এরা হয়তো ওই প্রিভিলেজটা পেয়েছে টিউশন ফিটা বাড়ানোর। সেটার কারণে হয়তো একটা সময় আমার মনে হয় এই ফ্লোটা হয়তো কমে যেতে পারে। তারপরেও যদি আপনি বলেন, আমি বলবো তারপরেও 12 লাখ টাকা কিংবা এরকম একটা অনার্স করার জন্য বা 15 লাখ টাকা ইঞ্জিনিয়ারিং অনার্স করার জন্য, যেটা হয়তো অনেক দেশেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ হয়ে যায়। আর যদি আপনি অস্ট্রেলিয়া বা আমেরিকাতে বা ইউরোপের কোনো কান্ট্রিতে বলেন সেলফ ফাইন্যান্সিং এ, আমার চিন্তাই করা যায় না, মানে এটা হিউজ
ওটা হয়তো প্রতি বছরেই লাগবে আপনার 50-60 10-12 লাখ টাকা হয়তো প্রতি সেমিস্টারে লাগতে পারে অথবা প্রতি ইয়ারে লাগতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কস্ট চিন্তা করে, র‍্যাংকিং চিন্তা করে, কাছাকাছি দূরত্বটা চিন্তা করে বা আর অনেকেই আসে। আর আরেকটা হতে পারে লাস্ট যে রিজন সেটা আমার কাছে মনে হয়, এটা একটা মুসলিম কান্ট্রি। তো এখানে হয় কি খাবারের ব্যাপারগুলো, হ্যাঁ? খাবারের ব্যাপারগুলো একেবারেই হালাল খাবার চোখ বুজে পাওয়া যায়। যেকোনো জায়গায় পাওয়া যায়। আর মালয়েশিয়াটা বেসিক্যালি ৩ টা রেস আছে, মালয়, চাইনিজ এবং ইন্ডিয়ান। ইন্ডিয়ান যারা তারা বেসিক্যালি ইন্ডিয়া থেকে আসছে। মানে ইন্ডিয়াতে একসময় ওদের অরিজিন ইন্ডিয়া থেকে। তো ওদের খাবারগুলো খুব ক্লোজ আমাদের সাথে। রাইট। তো আপনি মালয়েশিয়ান খাবার বা ইন্ডিয়ান খাবার, চাইনিজ খাবারটা হয়তো একটু আমার থেকে আলাদা। কিন্তু এই ২ টা খাবার খুব ক্লোজ। তো হয় কি খুব চোখ বুজে খাওয়া যায়। আপনি যদি রান্না নাও করেন বাহিরে, আমার বাসায় যদি রান্না নাও করেন আপনি বাহিরে খেয়েও চলতে পারবেন। এরকম। আর কস্টটাও অতটা মানে অত এক্সপেনসিভ না। হ্যাঁ? প্লাস যদি বলেন যে যারা রিলিজিয়াসলি মোটিভেটেড, হয়তো মনে করেন যে আমি ভাবছি যে একটা মুসলিম কান্ট্রিতে গেলে আমি হয়তো পর্দা করতে পারবো বা আমি আমার মেয়েটা একটু সেফ থাকতে পারবে বা সে সেফ ভাবে চলতে পারবে বা হয়তো আরো কিছু কনসার্ন থাকে যারা অনার্স করতে আসে। আমরা তো খুব ইয়াং বয়সে অনার্স করতে এসেছি। তো এই বয়সটা কিন্তু একটু বাবা-মার জন্য কনসার্ন, আমাদের জন্যও কিন্তু খারাপ পথে চলে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট না। হ্যাঁ? তো হয় কি মালয়েশিয়াতে আসলে সেই জিনিসটা একটু মুসলিম কান্ট্রি হওয়ার কারণে অনেক দিক থেকেই কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু জিনিস আপনারা দেখেন বা নামাজ পড়া বলেন বা অন্য যে জিনিসগুলো রিলিজিয়াস অ্যাক্টিভিটিস গুলো সেগুলো আপনি খুব ভালোভাবে করতে পারেন। তো এই কারণেও আমি দেখেছি অনেক বাবা-মাকে বিশাল একটা অংশ আছেন যারা তাদের সন্তানদেরকে মালয়েশিয়াতে পাঠাতে পছন্দ করেন। ওকে, চমৎকার।